1/1 বিশপ লেফরয় রোড। ঠিকানাটা নতুন করে কাউকে পরিচয় দেওয়ার দরকার নেই। সত্যজিৎ রায়ের বাড়ি। অনেকেই এখানে এসছেন, অনেকে আসেননি, অনেকে আসার ইচ্ছে আছে। এই বাড়িতেই তৈরি হয়েছে বিশাল বিশাল কর্মকাণ্ড সত্যজিৎ রায়। আমরা আজকে আপনাকে দেখাবো কিভাবে সত্যজিৎ রায় কাজ করতেন। আসুন দেখি। আমরা এসেছি বাবুদার কাছে, সন্দীপ রায়। আপনারা সবাই চেনেন সন্দীপ রায়কে। অনেকেই আমরা জানতে চাই যে সত্যজিৎ রায় যখন ফিল্ম করতেন, সেই ফিল্মের পেছনে যে ব্যাকগ্রাউন্ড, কিভাবে তার চিন্তাধারাটা আসতো, এরপরে কোন ফিল্মটা করবেন, কিভাবে তিনি স্কেচ করতেন, কিভাবে তিনি আইডিয়াটা ডেভেলপ করতেন, স্ক্রিপ্ট করতেন, মিউজিক করতেন, এরকম নানান জিনিস ধরে আমরা বাবুদার কাছে জানতে চাইবো একে একে। গোড়ার দিকে তো শুটিং দেখেছি, খুবই দেখেছি, কিন্তু তখন তো বুঝতাম না কি হচ্ছে। তখন মনে হতো একটা পিকনিক হচ্ছে, সকলে মিলে একসঙ্গে হই হই করে কিছু একটা কাজ হচ্ছে, কিন্তু কি কাজ বুঝতে পারতাম না। সকলে হই হই করে খাওয়া হচ্ছে আর সবই তো কাছের মানুষ, সবই জানি, সকলকেই জানি। বিশেষ করে বাবার ইউনিট মেম্বারসদের সঙ্গে আমার একটা সাংঘাতিক ভালো ইকুয়েশন ছিল আর কি। তো কাজেই তারপরে আস্তে 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 একটু জানতে পারলাম যে মানে একেই বলে শুটিং আর কি। এটাই হচ্ছে বিখ্যাত বই। পরশ পাথরের সেই বিখ্যাত পার্টির দৃশ্য মনে পড়ছে, যেখানে আমি প্রথম ক্রেন দেখি। মানে ক্রেনে ক্যামেরা চাপানো হয়েছে এবং একটা চেয়ারে সুব্রত মিত্র বসে, ক্যামেরাম্যান, আরেকটা চেয়ারে বাবা বসে, এবং ক্রেনটা মেন আকর্ষণ। ওটা একটা নাগরদোলার মতো মনে হচ্ছিল, যে উঠছে নামছে ইত্যাদি। সেটা একটা ভীষণ ফ্যাসিনেটিং, আমাকে ভীষণ ফ্যাসিনেট করেছিল সেই পুরো ব্যাপারটা। শুটিংটা সেকেন্ডারি হয়ে গেছিল, আমার ওই যন্ত্রটার উপরে একটু দুর্বলতা, একটা অদ্ভুত ব্যাপার হয়ে গিয়েছিল। তারপরে সে যন্ত্রটা আবার ঘুরে ফিরে আসে, তোমার জলসা ঘরে আসে। এমনিতে আমার একটা খুব এডিটিং একটা ভীষণ একটা দুর্বলতা ছিল। মানে আমি এখনো নিজেকে এডিটিংয়ের ছাত্র বলে মনে করি। প্রথম হচ্ছে প্রতিদ্বন্দ্বীর ফ্লোরে আমি প্রথম ছবি তোলা শুরু করি, মানে একেবারে প্রথম। কিন্তু তারপরে ছবি তোলাটা মানে অ্যাজ আ অফিশিয়াল ফটোগ্রাফার, অফিশিয়াল নয়, আনঅফিশিয়াল। এবং তখন তো নিমাই বাবুটাও ছিলেন, নিমাই ঘোষ ছবি তুলছেন ইত্যাদি। তো আমি ছবি তোলা শুরু করি। তো আমার কিছু ছবি বাবার পছন্দ হয়, কিছু ছবি। তো বললেন তো বেশ হয়েছে, তো তুমি একটা কাজ করো, তুমি একটা প্রোডাকশন ফটোগ্রাফার হয়ে যাও না, নিমাইয়ের সঙ্গে তুমি লেগে পড়ো। তো সীমাবদ্ধতে আমি, মানে প্রতিদ্বন্দ্বীর পর যে ছবিটা, সীমাবদ্ধতে আমি পুরোপুরি মানে প্রোডাকশন ফটোগ্রাফার হিসেবে জীবন শুরু করি আর কি, যদি বলা যায়। তারপরে বাবা একটা সময় বলেন যে তুমি ছবি তুলছো, ঠিক আছে ছবিও তোলো, এবং আমাকে একটু অ্যাসিস্ট করো না, সুবিধা। তার আগে থেকে আমি পোস্ট প্রোডাকশনে ওকে একটু অ্যাসিস্ট করতাম। মানে ধরো তোমার যেটাকে আমরা বলি চ্যানেলিং, ট্র্যাকলিং ইত্যাদি, ওই সব ব্যাপারটা পরে আমি খুব বেশি রকমভাবেই থাকতাম, জড়িত ছিলাম। তো সেটা দেখে বাবা বললেন যে তুমি আমার সহকারী পরিচালক হয়ে যাও। সেটা হচ্ছে বালা সরস্বতী। উনি যখন বালা সরস্বতীর উপর একটা ডকুমেন্টারি করছেন, তখন আমি ছবিও তুলছি, তখন আমি ওকে অ্যাসিস্টও করছি। কাজে তারপরে আমি সহকারী পরিচালকই হয়ে যাই, কিন্তু ছবি তোলাটা ছাড়িনি। আচ্ছা বাবুদা, এই সত্যজিৎ রায় যে বিভিন্ন ধরনের ফিল্ম বানাতেন, আমরা তার কাছ থেকে নানান ধরনের ফিল্ম পেয়েছি। উনি সাবজেক্টটা যেভাবে নিয়ত পাল্টাতে যেতেন, এই যে ভাবনাগুলো যে চেঞ্জ হতো, এই আইডিয়াগুলো কিভাবে আসতো? পথের পাঁচালী হলো, অপরাজিত হলো। পথের পাঁচালী সাংঘাতিক সাকসেসফুল হলো। গোড়ার দিকে একেবারেই হয়নি, কিন্তু তারপরে আস্তে আস্তে অদ্ভুত একটা মাউথ পাবলিসিটি, হুইসপারিং ক্যাম্পেইন, এবং বাইরে সব ভীষণ ভালো ভালো সব রিভিউজ ইত্যাদি সব আসার ফলে সাংঘাতিক একটা মানে পপুলারিটি পেল পথের পাঁচালী। তো সেটার জোরে উনি অপরাজিত করলেন। অপরাজিত অতটা সাকসেসফুল হলো না, মানে কমার্শিয়ালি। এবং সেখানে বাবা ভীষণ মানে মনটা খারাপ হয়ে গেছিল, যে সে কি এরকম পথের পাঁচালী এরকম হলো, অপরাজিত এরকম হলো না কেন। তারপর উনি ভাবলেন যে একেবারে অন্যরকম একটা ছবি করবেন, একটু মিউজিক্যাল টাইপের একটা, কারণ লোকেরা নাচ গান পছন্দ করে। তার মানে রেজাল্ট হলো জলসাঘর, বুঝতে পারছো। কিন্তু একটা বিরাট প্রবলেম দেখা দিল যে আইডিয়াল জমিদার বাড়ি
পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, সেটা আলটিমেটলি নিমতিতা পাওয়া গেল। তো এখন সেখানে মানে উনি দেখলেন যে এটার মিউজিক্যাল ছবি, এটা ভীষণ সম্বার একটা ভীষণ সিরিয়াস ছবি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সেটা করা হলো। এবং মাঝখানে যেটা হলো, ছবিবাবু তোমার বিদেশ চলে গেলেন কাবুলিওয়ালার জন্য, যে কারণে জলসাঘর একটু হয়ে গেল আর কি, মানে থেমে রইল শুটিংটা। তো বাবা বললেন যে সে কি, মানে এতদিন ধরে সব মানে আমাদের ইউনিট পড়ে থাকবে, কি হলো একটা অন্য কিছু বানায় করে পরশ পাথর। তো সেটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা বাবার পক্ষে, কারণ তুলসী বাবুর সঙ্গে কাজ করার একটা সাংঘাতিক অভিজ্ঞতা ছিল। তো সেটা হয়ে গেল। কাজে এই যে ভ্যারাইটিটা বুঝতে পারছো, মানে অপরাজিতার পর কিন্তু খুব একটা অপশনাল চয়েস নয়, মানে মানে জলসাঘরের মাঝখানে পরশুরামের হঠাৎ পরশ পাথর চলে এলো, এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু তারপরে পরশ পাথর হলো, তারপরে আবার ছবিবাবু ফিরে আসার পর আবার সব জলসাঘরটা শেষ হলো ইত্যাদি। তো এরকম হয়েছে। এবং বাবার যেটা হয়েছে, কিছু কিছু ব্যাপারে উনি পুরনো ফেভারিটসে ফিরে গেছেন। আমি বাবার কাছে গিয়ে কমপ্লেন করেছিলাম যে তোমার ছবিগুলো বড্ড, প্রথমত বড়দের, দ্বিতীয়ত বড্ড লোকেরা মরে তোমার ছবিতে, এবং ভীষণ ট্র্যাজিক সব ছবি, আমাদের জন্য মোটেই নয়। কাজে তুমি আমার জন্য বা আমাদের জন্য, ছোটদের জন্য একটা কিছু করো। তখন উনি পুরনো ফেভারিটে ফিরে গেলেন, বুঝতে পারছো, গুপি গায়েন বাঘাবাইনে ফিরে গেলেন, ওর নিজের ভীষণ প্রিয় গল্প। এবং উনি যখন নতুনভাবে সন্দেশ যখন রিভাইভ করেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে, তখন গুপি গায়েন বাঘাবাইন আবার নতুন করে রিপ্রিন্ট করা হয় সন্দেশে। তখন যেটা হতো যে গল্প পড়তেন উনি, মানে কি করবেন, কি ছবি করবেন, এবং উনি সব ফোন করতেন বিভিন্ন সাহিত্যিকদের, কি এবারে কোন কোন কাগজের লেখা পড়বো আপনার বলুন। তখন অনেকেই বলছেন যে এবারে আর কিছু পড়বেন না, এবারে একটা উত্তরইনি, ভীষণ তাড়াগুলোতে লেখা, কাজেই পড়বেন না, এরকম হতো। আবার কেউ কেউ আবার সাজেস্ট করতেন যে আপনি এটা নয়, আমার একটা একটু কম নামি একটা পত্রিকায় আমার একটা উপন্যাস বেরিয়েছে, সেটা আপনি পড়বেন, এরকম একটা ব্যাপার হতো। এবং উপন্যাস পড়ে যদি বাবার ভালো লাগতো, তখন একটা মনে ধরলো, তখন তারপর যে ব্যাপারটা হতো, যে তারপর উনি আর উপন্যাসটাকে রিডিট করতেন না, একেবারে স্ট্রেট ওখান থেকে একটা চিত্রনাট্য লিখে পেতেন। অ্যান্ড হি ওয়াজ আ ভেরি ফাস্ট রাইটার। এবং তারপরে যেটা হতো, যে তারপর যদি কোনো, অবভিয়াসলি অদল বদল তো হবেই, কারণ দুটো আলাদা মিডিয়াম, কাজেই তোমার অদল বদল যদি হতো, উনি তখন করতেন কি, উনি সেই সাহিত্যিকদের ডেকে পাঠাতেন, যে সাহিত্যিকের গল্প নিয়ে উনি ছবি করছেন, বলো দেখো তাদের ওপিনিয়ন, বলে আমি এই যেহেতু এটা সিনেমা, কাজে আমাকে কিছু কিছু হয়তো চরিত্র বাদ দিতে হয়েছে, এবং কিছু কিছু জায়গায় একটু অদল বদল করতে হয়েছে, এবং সেটা উনি সব সময় করতেন। সাহিত্যিকের ওপিনিয়নও নেওয়া হলো, যদি ইন্টারেস্টিং ওপিনিয়ন ফিডব্যাক উনি পেতেন, তাহলে ওগুলো ইনকর্পোরেট করতেন, মানে সেখানে উনি পিছুপা হতেন না আর কি। তো এটা হয়ে গেল তোমার চিত্রনাট্যটা লেখা। তো তারপরে যেটা হতো, তারপরে আমাদের বাড়িতে একটা দিনক্ষণ ঠিক করে, আর্টিস্টরা যখন সিলেক্টেড হয়ে গেল সে ছবি, সেই আর্টিস্টদের ডাকা হতো, এবং কোর টিম, মানে তোমার ডিওপি ইত্যাদি, এদের ডাকা হতো, এবং উনি বাবা স্ক্রিপ্টটা পড়ে শোনাতেন সবাইকে স্ক্রিপ্টটা পড়ে শোনাতেন। এবং শুধু তাই না, মানে যদি গুপি গাইন হতো বা হীরক রাজার দেশে হতো, তাহলে কিন্তু উনি গানও গাইতেন স্ক্রিপ্টটা পড়ার সময়, গানটা গেয়েও শোনানো হয়ে গেল আর কি। তো তারপরে তো যা হোক, তারপরে তারপর সকলকে স্ক্রিপ্টগুলো দিয়ে দেওয়া হতো। তখন তো এরকম অত ইজি হতো না, জেরক্স হতো না, তখন আমাদের বসে স্ক্রিপ্ট কপি করতে হতো, বুঝতে পারছো, সেই কার্বন পেপারে সেই মানে হাত পা আঙুল টাঙুল ফুলে যেত, এরকম একটা অবস্থা, যে মানে 5টা কপি একসঙ্গে হচ্ছে। তো এরকম হতো, তবে সকলকে দিয়ে দেওয়া হতো, বা বলতেন তোমরা স্ক্রিপ্টগুলো পড়ো, যদি কোনো কোয়ারিজ থাকে আমি তো আছি। এটা হচ্ছে এই পর্বটা শেষ হওয়ার পর তারপর উনি স্টোরি বোর্ডিংয়ে বসতেন, তারপর লাল খেরোর খাতা চলে আসতো। প্রথমত অনেকেই বলে খেরোর খাতা কেন, মানে তো হিসেবের খাতা ইত্যাদি। এখন খেরোর খাতাটা, মানে এটা আমার মনে হয় এটা সুকুমার রায়ের একটা প্রভাব আছে। সুকুমার রায় নানা রকম খেরোর খাতা ইউজ করতেন এবং নিজের কাজের জন্য, সেটা হয়তো একটা ইন্সপিরেশন। তো কিন্তু বাবার খেরোর খাতা কোনো বাউন্ড থাকতো, মানে লিম্প, মানে হ্যাঁ বাউন্ড খাতা। তো সেটা উনি ওই কিছু কিছু জায়গা ছিল আর কি, পূর্ণর আশেপাশে কিছু কিছু বাঁধাইয়ের জায়গা ছিল যেখানে খেরোর খাতা তৈরি করা হতো, সেখান থেকে উনি অর্ডার দিয়ে তৈরি করাতেন। খেরোর খাতায় হচ্ছে ফিল্মের টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে মানে
ক্যামেরা, মানে যেটা তোমার স্টোরি বোর্ডিং যেটা মানে প্রপার স্টোরি বোর্ডিং, সেখানে ওই থাম্বনেল স্কেচেস থাকতো, পাশে ডায়ালগ থাকতো এবং টেকনিক্যাল ডিটেলগুলো থাকতো, এবং সেটা সব মোটামুটি মানে যাদের যেমন মেকআপ স্কেচ একটা করে মেকআপ ম্যানকে দেখালেন, তিনি একবার ভালো করে দেখে নিলেন, সেটে স্কেচ করে একটা বংশী চন্দ্রগুপ্তকে দেখানো হতো বা পরে অশোক বোসকে দেখানো হতো যে এরকম ধরনের সেটটা করলে আমি এরকমভাবে ভেবেছি সেটটা, তো সেইভাবে ওরা সেটা করতেন। কাজেই মানে ওটা একেবারে টেকনিক্যাল বই, এবং শর্ট ডিভিশনটা যে একবার করা হতো তা না, একটা হয়তো করা হলো, তারপর একটু বেটার একটু ইমপ্রুভড একটা ভার্সন করা হলো, মানে ভার্সন 2 তার হলো সেই সিনটার, এরকম হতো। কিন্তু আবার স্পটে গিয়েও তো সেটা চেঞ্জ হবে, স্পটে গিয়ে একটু ইমপ্রোভাইজেশন হতো, একটু মিনিমাল একটা ইমপ্রোভাইজেশন হতো। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা বাবা মানে সকলকে স্ক্রিপ্ট দিয়ে বলতেন যে তুমি পড়ো কিন্তু ডায়ালগটা মুখস্থ করো। এটা অনেকের কাছে আমি শুনেছি, আমরা যখন অন্য এপিসোডে ইন্টারভিউ নিয়েছিলাম অনেকেই বলেছেন মুখস্থ করবে না, যে জিনিসটা বুঝে নাও। এবং কারণ আমি লাস্ট মোমেন্ট অবধি কিন্তু ডায়ালগ চেঞ্জ করতে পারি। তুমি যদি অরিজিনালটা মুখস্থ করে রাখো তাহলে তোমার চেঞ্জ ডায়ালগটা বলতে খুব অসুবিধা হবে, একটা মুখে একটা টেনশনও চলে আসে। গুপি গাইনের মতো খাটতে আমি কোনো ছবি দেখিনি, আমি সেটা দেখলাম কোনো ছবি দেখিনি, টু বি কোয়াইট অনেস্ট, মানে কোনো ছবিও দেখিনি। এবং তখন সব জিনিস ভীষণ, কারণ এত রকমের টেকনিক্যাল ব্যাপার ছিল, ম্যাজিক ছিল, ট্রিক্স ছিল, কাজে সেগুলো সব তোমাকে ইন ক্যামেরা করতে হয়েছে, কাজে ওগুলো তো তোমাকে ভাবতে হবে। এখন তো ওটা কোনো ফ্যাক্টরি নয়, কিন্তু তখন তো সমস্ত জিনিস তোমাকে মানে একেবারে কুটির শিল্প ছিল তখন পুরো জিনিসটা তোমাকে ভেবেচিন্তে করতে হতো, ইন ক্যামেরা করতে হতো যাতে ওটা এফেক্টিভ হয় ইত্যাদি। কাজে সেটা একটা ভীষণ ব্যাপার ছিল, বিশেষ করে এই ধরনের ছবিতে যেমন গুপি গাইন, বাঘা বাইন বা হীরক রাজার দেশে, বা তুমি যদি পুরনো পিরিয়ড ছবি ধরো, মানে বিশেষ করে শতরঞ্জ কে খিলাড়ি, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ রিসার্চ ওয়ার্ক, মানে তখন তোমার কিচ্ছু ছিল না, নেট ফেট কিচ্ছু ছিল না, কাজে তোমাকে সব ফিজিক্যালি হয় তোমাকে বই কিনতে হচ্ছে বা ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হচ্ছে বা কারোর সাহায্য নিতে হচ্ছে বা হয়তো সেরকম হলে বিদেশ যেতে হচ্ছে। মানে যেমন মানে শতরঞ্জ কি খিলাড়ির আর্মি মার্চটা পুরো ওর অর্ডারটা পাওয়া গেছিল ওখানে বিলেতে গিয়ে, মানে সেটা উনি পরপর একটু স্লাইড তুলে এনেছিলেন যে কি সিকোয়েন্সে আর্মি মার্চটা হবে, যে কারা ইনফ্যান্ট্রি প্রথমে থাকবে না ক্যাভেলরি প্রথমে থাকবে, হাতি ইত্যাদি কোথায় করে কোন সেকশনে ওরা থাকবে। কাজেই এইগুলো একটা তখন ফিজিক্যালি গিয়ে জিনিসটা করতে হতো এবং রিসার্চ করতে হতো, প্রচুর বই কিনতে হতো। ইউজুয়ালি মানে বাবার এক একটা ছবিতে 2টো খেরোর খাতা লাগে, এক একটা ছবিতে 2টো, মানে মাঝারি সাইজের। কিন্তু গুপি গাইনে যেটা লেগেছিল, গুপি গাইনের প্রথম খাতাটাই এত মোটা, এবং তারপরে সেকেন্ড খাতাটা লেগেছিল শুধু ভূতের নাচের জন্য। আচ্ছা, পুরো ভূতের নাচের জন্য একটা মানে সেকেন্ড খাতা, সেটা কম্পারেটিভলি পাতলা ছিল কিন্তু প্রচুর কাজ করতে হয়েছিল, কারণ পুরো জিনিসটা প্রথমত মিউজিকটা ভাবা, দ্বিতীয়ত মানে ওটা তো একটা আলাদা ফিল্ম, সত্যি কথা বলতে কি সেটা মানে একটা আলাদা তুমি ফিল্ম হিসেবে ওটাকে দেখাতে পারো। মানে এটা রাজার একটা সেকশন, এটা চাষাভূষদের একটা সেকশন, হ্যাঁ ডিফারেন্ট, তারপরে সাহেবদের একটা ব্যাপার, কাজে সেটা করা হয়েছিল। এবং সেটা খুব মানে কোনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে কোনটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে, সাহেবদের ব্যাপারটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ছিল এবং রাজাদের ব্যাপারটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ছিল, মাঝখানে চাষাভূষদেরটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছিল। এবং উনি নানা রকমভাবে প্ল্যান করছিলেন যে কিভাবে জিনিসটাকে করা যায়, মাস্কিং করে করে কত রকমভাবে জিনিসটা তোলা যায়। তো তারপরে একজন বাবাকে এসে বললেন যে বম্বেতে একজন মানে একটা সংস্থা আছে রাউকো বলে, আমি জানি না সেটা তুমি শুনেছো কিনা সেই সংস্থাটার নাম, এখন বোধহয় সেটা এক্সিস্ট করে না। সে রাউকোতে নানা রকম জিনিস করা যায়, ওরা একটা মানে ওখানে ওটা কুটির শিল্প আর কি, মানে ওটা একটা মেশিন বানানো হয়েছে, মিস্টার রাও একটা মেশিন বানিয়েছেন, সেটা নানা রকম জিনিস হয় আর কি তাতে। তো বাবা বললেন যে তাই বুঝি, একটু দেখতে হয় মেশিনটা। তো বাবা তখন মোটামুটি একটা বম্বে যাওয়ার অন্য কাজে একটা ছিল, তো উনি রাউকোকে মিট করেন। তো ভদ্র বলেন যে হ্যাঁ আমি একটা এরকম একটা মেশিন তৈরি করেছি যেখানে নানা রকমের এফেক্টস করা যায়। তো সেটা বাবা খুব ইমপ্রেসড হয়েছিলেন সেই মেশিনটা দেখে।
তো সেইখানে ওই যে তুমি দেখছো না ভূতের নাচ, একটা অয়েলি একটা একটা গলা 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 ভাব রয়েছে, সেটা রাউকোতে করা হয়েছিল সেই এফেক্টটা। আচ্ছা, মানে ওটা একটা মানে একেবারে হ্যান্ডমেড একটা মেশিন, এবং সেটা খুবই প্রিমিটিভ দেখতে, কিন্তু অসম্ভব মানে ক্লেভার এবং ইন্টেলিজেন্ট একটা জিনিস ছিল। তো এরকম পার্টলি ওটা করা, পার্টলি এ করা, পার্টলি মানে লেয়ার গুলো কিভাবে হলো, মানে একটা লেয়ারগুলো লেয়ারগুলো তো ওটা খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল, কারণ ওটা মানে আলাদা করে শ্যুট করা হয়েছিল, আলাদা 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 করে শ্যুট তারপর করা জোড়া হয়েছিল। লাগানো। তারপর জোড়া লাগানো, তারপর হ্যাঁ মানে সেটা ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক তখনকার দিনে, যাতে পারফেক্ট মানে এটা সিমলেস যাতে জিনিসটা হয়, চারটে পেছনে পাছনে এগিয়ে যাচ্ছে, পেছনে এগিয়ে যাচ্ছে। তো কাজেই সেইগুলো ভীষণ ভাবনা চিন্তা করে জিনিসটা, পুরো জিনিসটা ভীষণ এলাবোরেটলি প্ল্যান করা ছিল, যে কারণে এত এফেক্টিভ হয়েছে ফাইনাল প্রোডাক্টটা আর কি। এবং মিউজিকটাও বাবা সাউথ ইন্ডিয়ান মিউজিকের অসম্ভব ভক্ত, বিশেষ করে টারকাশনের ভীষণ ভক্ত। তো বিশেষ করে ইনস্ট্রুমেন্টস এবং ভিনা টিনা ওই সব, যে কারণে গুপি গায়নের ওরে বাঘারে ওরে গুপি রে, সেটা তো সাউথ ইন্ডিয়ান একটা, আর পায়পুরি বাঘ মামা ইত্যাদি সেখানেও তো এসে গেছে অনেকটা। তো কাজেই ভূতের নাচটা ওয়াজ কোয়াইট সামথিং, মানে ওই দিক থেকে আমি মানে প্ল্যানিং স্টেজটা বলতে, যদি প্ল্যানিং স্টেজটার কথা বলো, এক্সিকিউশনটা বলো, আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা বলো, অনেক ঝামেলা, পার্টলি এখানে করা, পার্টলি বম্বেতে করা, সব মিলিয়ে টিলিয়ে খুব একটা এলাবোরেট প্রসেস ছিল, কিন্তু ইট ওয়ার্কড অ্যাবসলিউটলি বিউটিফুলি। এডিটিং এর পরে রিশুট করার কোনো সেটা একেবারেই হয়নি, কারণ ওর এমনিতেই শুটিং রেশিওটা এত কম ছিল যে খুব একটা জিনিস ফেলা যেত না, আলটিমেটলি যেটুকু দরকার প্রায় সেটুকুই, মানে উনি 1:4 মোটামুটি ওর হিসেব ছিল, 1:4, মাঝে মাঝে 1:3ও হতো। তারপরে যেটা হতো তখনকার দিনে আমাদের যে এডিটিং মেশিনটা এত ছোট ছিল, তার স্ক্রিনটা, যে জাজমেন্টই করা যেত না প্র্যাকটিক্যালি। প্রথমত ছোট স্ক্রিনে ওই মুভিওয়ালা বলে যে যন্ত্রটা ছিল, তো সেখানে এডিটটা করা হতো। তারপরে যেটা হতো ফার্স্ট কাট যেটাকে আমরা বলি, সেটা বড় পর্দায় একবার বাবা দেখতেন, অন্ধকারে নোটস নিতেন আর কি, যে এখানে এটা একটু ঠিক করতে হবে, এটা একটু ট্রিম করতে হবে, ওটা একটু করতে হবে, এখানে একটু গোলমাল লাগছে। তো পরে যেটা হলো যে পরে যখন ক্যাসেট রেকর্ডারটা মানে আমাদের ইনভেন্টেড হলো, যখন হাতে এলো ক্যাসেট রেকর্ডার, তখনই ক্যাসেট রেকর্ডারে মানে চালিয়ে দিন যে এই রিল 2 এই জায়গাটা একটু গোলমাল লাগছে, রিল 5 এই জায়গাটা একটু গোলমাল লাগছে। তারপরে আমরা আবার রিএডিটিংয়ে বসতাম। সোনার কেল্লার সময় পুরো শ্যুটটা করে আসা গেল, তারপর এডিটিং করা হলো, পুরো ছবিটা এডিটিং করে বাবা দেখলেন যে একটা পয়েন্টে একটা শ্যুট করার প্রয়োজন, কারণ তোমার ওই যে মুকুলের যে মানে মুকুল তো জানতে পারলো যে এরা সব দুষ্টু লোক ফুষ্টু লোক, মুকুলের তো সেই ব্যাপারটা চলে গেল এই সেই। তো তারপরে মুকুল যে মানে তার যে একটা লোনলিনেস, যে কেউ নেই, ওই কান্নার যে দৃশ্যটা, সেইটা ছিল না অরিজিনাল স্ক্রিপ্টে, এবং সেটা উনি এডিট করে দেখলেন যে ওটার ভীষণ প্রয়োজন, কারণ মুকুলের চেঞ্জটা তাহলে এস্টাবলিশ হচ্ছে না ওই ফিল্মটা। তারপরে যে হাসলো মানে ওই যখন একে তোলা হচ্ছে বা কোলপাঁজা করে আর কি, হ্যাঁ এটা সেটা ওই ব্যাপারটা বাবা দেখলেন যে আসছে না, মানে ওই একটা ছোট্ট জিনিস উনি রিটেক করলেন, রিটেক আমি বলবো না, মানে আবার নতুন করে নিলেন আর কি, যাতে মানে ফ্রেশ শুটিং হলো। তাতে হলো কি একটু খরচা হলো, কারণ কেল্লার একটা সেকশন তৈরি করতে হয়েছিল আমাদের স্টুডিওতে, একটা ব্যাকড্রপে একটা ছোট্ট একটা সেকশন। তো সেখানে কুশলকে বাবা বললেন যে তুমি কাঁদতে পারবে? কুশল হ্যাঁ পারবো, কেন পারবো না। তো যাই হোক, ততদিনে কুশল একেবারে পাকাপোক্ত আমাদের সঙ্গে কাজ করে একটা ভেটারান হয়ে গেছে। তো কাজেই ও দিব্যি কেঁদে টেঁদে দিল, বাবা শ্যুট করে, এবং সেটা ওই একমাত্র আমার মনে হয়। তাছাড়া যেগুলো দেখো, যেগুলো মানে ওই দিক থেকে অসম্ভব রুথলেস ছিলেন। ধরো একটা খুচরো সিনই বলবো কেন, একটা মোটামুটি একটা বড় সিনই ছিল যেটা বেশ ঝামেলা করে তোলা হয়েছিল, মানে দুম করে বাদ দিয়ে দিলেন। আমরা সকলে শখ যে কি এরকম একটা এত ঝামেলা করে একটা সিন তোলা হলো, সেটা বাদ চলে যাচ্ছে এডিটিংয়ে। তো বললাম যে না, এটা খুব একটা গল্পটাকে এগোতে সাহায্য করছে না।